নমস্কার। আজকের এই বিশেষ আলোচনায় সবাইকে স্বাগত। আচ্ছা, কখনো কি ভাবা হয়েছে যে গুগল বা অ্যাপলের মতো একটা কোম্পানির ক্ষমতা কিছু দেশের সরকারের থেকেও বেশি হতে পারে? আজকের আলোচনা কিন্তু ঠিক এই বিষয়টা নিয়ে। বিশ্বমঞ্চে ক্ষমতার আসল চাবিকাঠিটা কাদের হাতে? রাষ্ট্রের হাতে নাকি এই অরাষ্ট্রীয় শক্তিগুলোর হাতে? চলুন এই জটিল সমীকরণটার একটু গভীরে যাওয়া যাক। এই প্রশ্নটা কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে। কারণটা খুব সহজ। আজকের দুনিয়ায় ক্ষমতা শুধু সেনাবাহিনী বা সরকারের হাতেই আটকে নেই। পর্দার আড়ালে এমন অনেক শক্তি কাজ করছে যারা কিন্তু গোটা বিশ্বকে চালাচ্ছে, আর তার প্রভাব সরাসরি আমাদের দৈনন্দিন জীবনেও এসে পড়ছে। তো এই পুরো বিষয়টা বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব মূল খেলোয়াড় কারা, তারপর তাদের ক্ষমতা আর দুর্বলতাগুলো খতিয়ে দেখব, তাদের মধ্যকার সম্পর্কগুলো কেমন সেটাও বোঝার চেষ্টা করব, আর সবশেষে একটা ধারণা নেওয়ার চেষ্টা করব যে ভবিষ্যতের ক্ষমতা আসলে কাদের হাতে থাকতে পারে। তাহলে চলুন মূল প্রশ্নে ফেরা যাক। বিশ্বকে আসলে চালাচ্ছে তাকে? উত্তরটা কিন্তু অতটা সোজা সাপটা নয়। এখানে কোনো একজন চালক নেই। বিশ্বমঞ্চে আসলে প্রধানত দুই ধরনের শক্তি আছে, যারা একে অপরের সাথে কখনো লড়ছে, কখনো আবার হাত মেলাচ্ছে। আর এভাবেই ক্ষমতার ভারসাম্যটা টিকে আছে। আচ্ছা, এই দুটো শক্তিকে ঠিকঠাক বুঝতে গেলে আগে তো তাদের পরিচয়টা পরিষ্কার করে নিতে হবে, তাই না? তো চলুন দেখে নেওয়া যাক এই রাষ্ট্রীয় আর অরাষ্ট্রীয় শক্তি বলতে আসলে ঠিক কী বোঝায়। প্রথমে আসি রাষ্ট্রীয় শক্তির কথায়। একদম সহজ করে বললে, এরা হলো কোনো দেশের সরকার আর তার বিভিন্ন প্রতিষ্ঠান। এদের সবচেয়ে বড় ক্ষমতাটা কি জানেন? সার্বভৌমত্ব। মানে নিজেদের দেশের সীমানার মধ্যে আইন তৈরি করা এবং সেটা কার্যকর করার চূড়ান্ত অধিকার কিন্তু এদেরই। আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু এরাই দেশের হয়ে প্রতিনিধিত্ব করে। উদাহরণ দিলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন আমেরিকার সরকার, বা চীনের সেনাবাহিনী, কিংবা ধরুন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এরা সবাই কিন্তু নিজ নিজ দেশের রাষ্ট্রীয় শক্তির এক একটা দারুণ উদাহরণ। এবার তাহলে অরাষ্ট্রীয় শক্তির দিকে তাকানো যাক। এরা কিন্তু কোনো দেশের সরকারের অংশ নয়, কিন্তু সারা বিশ্বে এদের প্রভাব বিশাল। এরা কোনো দেশের সীমানা মানে না, বিশ্বজুড়ে কাজ করে। আর প্রায়ই এমন সব জায়গায় এদের প্রভাব দেখা যায় যেখানে কোনো রাষ্ট্রের পক্ষে পৌঁছানোই সম্ভব না। এই অরাষ্ট্রীয় শক্তিদের সবচেয়ে মজার ব্যাপারটাই হলো এদের বৈচিত্র্য। ভাবুন একবার, একদিকে আছে জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংগঠন বা রেড ক্রসের মতো মানবিক সংস্থা, আবার অন্যদিকে আছে গুগল বা অ্যামাজনের মতো বিশাল সব কোম্পানি। এরা সবাই কিন্তু এই একই ছাতার তলায়। তো আমরা এখন এই দুটো শক্তির মধ্যে মূল পার্থক্যগুলো একটু দেখব। মানে এদের ক্ষমতার উৎসটা কোথায়, কাজের ধরনটাই বা কেমন, এগুলো জানলেই কিন্তু পুরো ছবিটা একদম পরিষ্কার হয়ে যাবে। তাহলে আর দেরি কেন? চলুন সরাসরি দেখে নেওয়া যাক এদের মধ্যকার মূল পার্থক্যগুলো কি কি। ঠিক কোন কোন দিক থেকে এরা একে অপরের চেয়ে একদম আলাদা। দেখুন, পার্থক্যগুলো কিন্তু বেশ চোখে পড়ার মতো। যেমন রাষ্ট্রীয় শক্তির কর্তৃত্ব আসে সার্বভৌম ক্ষমতা থেকে, আর তাদের মূল লক্ষ্য হল দেশের স্বার্থ রক্ষা করা। অন্যদিকে অরাষ্ট্রীয় শক্তিগুলো কিন্তু স্বাধীন, আর তাদের লক্ষ্যটা হল কোনো নির্দিষ্ট আদর্শ বা কোনো গোষ্ঠীর স্বার্থকে এগিয়ে নিয়ে যাওয়া। আরেকটা বড় পার্থক্য হল এদের টাকার উৎস। দেখুন, একটা রাষ্ট্র চলে মূলত জনগণের দেওয়া কর আর দেশের সম্পদ দিয়ে, আর অরাষ্ট্রীয় শক্তিগুলো তারা চলে মূলত ডোনেশন, চাঁদা বা ব্যক্তিগত ফান্ডিংয়ের ওপর। আর এই একটা পার্থক্যই কিন্তু তাদের কাজের ধরনকে পুরোপুরি বদলে দেয়। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এরা কিন্তু একা একা কাজ করে না। এদের নিজেদের মধ্যকার সম্পর্কটা বেশ জটিল, বহুমাত্রিক। চলুন তো একটু দেখা যাক এই সম্পর্কগুলো কেমন হতে পারে। সবচেয়ে সাধারণ যে সম্পর্কটা দেখা যায় সেটা হলো সহযোগিতা। যেমন ধরুন বাংলাদেশে ব্র্যাক যখন সরকারের সাথে মিলে কোনো উন্নয়ন প্রকল্পে কাজ করে, তখন দুজনের লক্ষ্য একটাই থাকে, সাধারণ মানুষের উন্নয়ন। কিন্তু সম্পর্কটা যে সবসময় এত মধুর থাকে তা কিন্তু নয়। অনেক সময় এটা একেবারে সংঘাতেও পরিণত হয়। যেমন সিরিয়ার গৃহযুদ্ধের কথা ভাবুন। সেখানে বিদ্রোহী গোষ্ঠীগুলো সরাসরি রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছে। তখন সম্পর্কটা হয়ে যায় পুরোপুরি শত্রুতার। এছাড়াও আরও দু রকমের সম্পর্ক দেখা যায়।
একদিকে যেমন গ্রিনপিসের মতো সংগঠনগুলো পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন দেশের সরকারের উপর চাপ তৈরি করে। এটাকে বলা যেতে পারে প্রভাব খাটানোর সম্পর্ক। আবার অন্যদিকে রেড ক্রিসেন্টের মতো সংস্থাগুলো কোনো মানবিক সংকটের সময় সরকারের পাশে এসে দাঁড়ায়, সাহায্য করে। এটা অনেকটা একে অপরের পরিপূরক হয়ে ওঠার মতো। এবার এমন এক ধরনের অরাষ্ট্রীয় শক্তির কথা বলা যাক, যাদের ক্ষমতা শুনলে অবাক হতে হয়। অনেক সময় এদের ক্ষমতা কিন্তু অনেক দেশের সরকারের চেয়েও বেশি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি মাল্টিন্যাশনাল কর্পোরেশন বা বহুজাতিক সংস্থাগুলোর কথাই বলছি। সংজ্ঞাটা খুবই সহজ। যে কোম্পানির ব্যবসা নিজের দেশের গণ্ডি পেরিয়ে আরও অনেক দেশে ছড়িয়ে আছে, সেটাই বহুজাতিক সংস্থা। কিন্তু এর সংজ্ঞাটা যতটা সহজ, এর প্রভাব বা ক্ষমতা কিন্তু ততটাই জটিল আর সুদূরপ্রসারী। এদের এত ক্ষমতার উৎসটা কি? মূলত কয়েকটি জিনিস। বিশ্বজুড়ে এদের নেটওয়ার্ক বিশাল, মানে অকল্পনীয় আর্থিক ভাণ্ডার, আর তার সাথে অত্যাধুনিক প্রযুক্তি। এই তিনটে জিনিস মিলে এদের এমন এক শক্তি দিয়েছে যা অনেক রাষ্ট্রকেও কিন্তু অনায়াসে টেক্কা দিতে পারে। গুগল, নেসলে বা টয়োটার কথা ভাবলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়, তাই না? এদের হেডকোয়ার্টার হয়তো একটা দেশে, কিন্তু এদের ব্যবসা, এদের প্রভাব সারা দুনিয়ায় ছড়িয়ে আছে। এদের একটা ছোট সিদ্ধান্তাই কিন্তু গোটা বিশ্বের অর্থনীতিতে বড়সড় ঢেউ তুলতে পারে। তো আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণের আলোচনা থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার, ক্ষমতার খেলাটা এখন আগের থেকে অনেক বেশি জটিল হয়ে গেছে। রাষ্ট্র আর অরাষ্ট্রীয় শক্তির মাঝখানের দেয়ালটা যেন ক্রমশ ঝাপসা হয়ে আসছে। তাই শেষ করার আগে একটা প্রশ্ন থেকেই যায়। এই যে এত দ্রুত পৃথিবীটা বদলাচ্ছে, যেখানে বড় বড় কোম্পানির ক্ষমতা বাড়ছে, আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা বদলে যাচ্ছে, সেখানে ভবিষ্যতের ক্ষমতার চাবিকাঠিটা আসলে কার হাতে থাকবে? রাষ্ট্র নাকি অরাষ্ট্রীয় শক্তি? বিষয়টা কিন্তু ভাবার মতো, তাই না?